ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে এক অসামান্য উড়ানের কথা বলবো, মানে সফল যাত্রা। রাজপুত্র থেকে সর্বহারা গরিবের মসিয়া হয়ে ওঠার গল্প বলবো। সে রূপকথার গল্পকেও হার মানাবে। হ্যাঁ, ঠিক ধরেছেন, কার কথা বলতে চাইছি। তিনি আর কেউ না, তিনি ভারতবর্ষের বামপন্থী আন্দোলনের অন্যতম মুখ কমরেড জ্যোতি বসু। জ্যোতি বসুর সফল উড়ানের গল্প। আচ্ছা, জ্যোতি বসুকে কোনোদিন মাছের ব্যাগ নিয়ে বাজার করতে দেখেছেন? আচ্ছা, কোনোদিন জ্যোতি বসুকে রাস্তার পাশে চায়ের দোকানে বসে চা খেতে দেখেছেন? আচ্ছা, জ্যোতি বসুকে কখনো কৃষকের দাওয়ায় বসে মুড়ি খেতে দেখেছেন? আচ্ছা, জ্যোতি বসুকে কোনোদিন জ্যোতিদা বলতে শুনেছেন কাউকে? জ্যোতিবাবুকে কখনো মুখ্যমন্ত্রী হিসেবে কোনো উপদ্রুত এলাকায় দেখেছেন ছুটে যেতে? কোথাও দাঙ্গা হচ্ছে, খুন হয়েছে, গণহত্যা হয়েছে, গণধর্ষণ হয়েছে, ছুটে গেছেন জ্যোতিবাবু? একেবারেই না, এগুলো মানায় না। একজন সর্বহারা মসিহাকে কি এসব চিত্রে মানায়? ঠিক মানাচ্ছে না। তিনি তো রাজপুত্র থেকে মসিহা হয়েছেন গরিবের। আজকে তার সেই সাফল্যের যাত্রাপথ দেখব আমরা। দেখব কি করে এক রাজপুত্র হয়ে গেল গরিবের সর্বহারার মসিহা, যিনি ভারতবর্ষ তথা বাংলার বামপন্থী আন্দোলনের প্রাণভোমরাকে উচ্চবিত্ত মধ্যবিত্তের শোকেসে নিয়ে রেখেছেন। বাংলার বাতাসে যে বামপন্থী আন্দোলনের বীজ ছড়িয়েছিল, মাটিতে বামপন্থী আন্দোলনের যে গন্ধ ছিল, সেটা হয়ে গেল বড় লোকের বসার ঘরের একটা শোপিস। আসুন বন্ধুরা, আমরা সেই রাজপুত্রের জীবন আলেখ্য আলোচনা করি। 1914 সাল কলকাতার এক অন্যতম ধনী পরিবারে তার জন্ম হয়। বাবা নিশিকান্ত বাসু বিখ্যাত চিকিৎসক, মা হেমলতা বাসু একজন গৃহিণী। সেদিন জন্ম হলো এক রাজপুত্রে, যার ললাট লিখন ছিল ভাবিকালে ভারতের এক অঙ্গরাজ্যের রাজা হবার। অতি যত্ন আদরে বিলাস ব্যসনে বড় হতে থাকলো ভাবিকালের রাজা। সেই সময় সারা দেশ, বিশেষ করে বাংলা, স্বাধীনতার লড়াইয়ে অগ্নিগর্ভ। ভারতকে ইংরেজ শাসন থেকে মুক্ত করবার লড়াই চলছে শহরে, গ্রামে, মাঠে, ঘরে ঘরে। এই সময় এই রাজকুমারের স্কুল শিক্ষা শুরু হয় কলকাতার দুই নামী ইংরেজ মিশনারি বিদ্যালয়, লরেট স্কুল এবং সেন্ট জেভিয়ার্স স্কুল। রাজকুমার স্কুল শেষ করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। 1935 সালে ইংরাজিতে অনার্স নিয়ে স্নাতক হন। ইতিমধ্যে স্বাধীনতার লড়াই আরও তীব্রতর হয়েছে। 1929 সালে কংগ্রেস পূর্ণ স্বরাজের ঘোষণা করেছে। 1930 গান্ধীজি লবণ সত্যাগ্রহ, 1931 ভগৎ সিং, রাজগুরু সুখদেব শহীদ হলেন।
সুভাষ বোস তখন স্বাধীনতার লড়াইয়ের ময়দানে ভীষণভাবে সক্রিয়, কুচ পরোয়া নেই। এসব ফালতু ছেলেমেয়েদের কাজ। 1935 সালে যুবরাজ সুট্টাই পরে চললেন লন্ডনে আইন পড়তে। 1940-এ ব্যারিস্টার হলেন। এই 5 বছর উনি সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের পীঠস্থানের সব সুখ ভোগ করলেন। সঙ্গে গরম কফির পেয়ালায় চুমুক দিয়ে মার্কস অ্যাঙ্গেলস পড়লেন বন্ধু রজনীপাম দত্তদের সাথে। আর সেই সময় গ্রেট ব্রিটেনের কমিউনিস্ট পার্টির সাথে তার যোগাযোগ গড়ে ওঠে। লন্ডনে পড়ার সময় ইন্ডিয়ান লীগ এবং লন্ডন মজলিস নামক ভারতীয় প্রবাসী ছাত্রদের ক্লাবে যোগ দেন এবং সেই সূত্রে ভারত থেকে বড় মাপের নেতারা লন্ডন গেলে তাদের অভ্যর্থনা দায়িত্ব নিতেন জ্যোতি বসু। রাজপুত্র ভারতে ফিরলেন 1940 সালে। রাজকুমার গৃহ থেকে অতি যত্নে নিয়ে এলেন এক মায়াবী মন্ত্র। সে এক অলৌকিক মন্ত্র, যে মন্ত্র জপ করলে নিমিষে গরিবের অভাব দূর হয়, সর্বহারাদের রাজ প্রতিষ্ঠা হয়। এই বিদেশি মায়াবী মন্ত্রের আর এক নাম মার্ক্সবাদ। স্বাধীনতা লড়াইয়ের জন্যে সাধারণ ও ছোটলোক ভারতীয়দের বোমাবাজি, উগ্রপন্থী কর্মকাণ্ড, বিদেশি পণ্য বয়কট বা অসহযোগ আন্দোলনে রাজকুমারের ছিল না পছন্দ। রাজপুত্র চাননি মাও সেতুং, হোচিমিন, কাস্ত্রো বা লেনিন বা নিজের পক্ষে এমএন রায় হতে। বড় কঠিন, অনিশ্চিত সে পথ। কোটটাই ছেড়ে পড়লেন দামি ধুতি, পাঞ্জাবি আর পামসু। প্রজাদের বেশ মনে ধরল ভাবি রাজার এই সাজ। রাজপুত্রের নতুন নামকরণ হলো কমিউনিস্ট নেতা বা সর্বহারাদের নেতা। মনে হয় দেশের পরাধীনতা রাজকুমারকে বিশেষ বিচলিত করেনি। ক্ষুদিরাম, বাঘাযতীন, বিবেকানন্দ, অরবিন্দ, নেতাজি, চিত্তরঞ্জন দাস বা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশপ্রেম তার মননে কোনো প্রভাব ফেলেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন গান্ধীজির নেতৃত্বে কংগ্রেস, ভারত ছাড়ো আন্দোলন, নেতাজির সহিংস আন্দোলন আর বিপ্লবীদের কর্মকাণ্ডে ব্রিটিশদের শাসনের নাগপাশ থেকে ভারত মাতাকে স্বাধীন করবার জন্য সারা দেশ উত্তাল, সেই সময় রাজকুমার এবং তার দলবল মনে করেছিল ব্রিটিশদের সাহায্য করাটাই তখন বেশি জরুরি। স্বাধীনতা আন্দোলনকে এইভাবে তারা বিরোধিতা করলেন। স্বদেশ প্রেম, স্বাদেশিকতা বা জাতীয়বাদ বোগাস, এসব অতি দক্ষিণপন্থী ফ্যাসিস্ট জাতীয়বাদী ভাবনা। এই সময় রাজকুমার বেশি মনোযোগ দেন রেল, পোর্ট, ডক শ্রমিকদের সংগঠিত ট্রেড ইউনিয়নে নেতৃত্ব দানে। তেভাগা আন্দোলন 1946-47 তাকে গ্রাম বাংলায় জনপ্রিয় করে তুলল। ভারতের কমিউনিস্ট পার্টির বাংলার মুখ হলেন আমাদের রাজকুমার। তার পুরস্কার হিসেবে 1946 সালে বেঙ্গল প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে নির্বাচিত প্রতিনিধি হলেন। শুরু হলো রাজকুমারের বাংলার মসনদ দখলের জয়যাত্রা। এই রাজকুমার আমাদের শ্রদ্ধেয় কমরেড জ্যোতি বসু। তারপর স্বাধীন ভারতে 1952 সালের সাধারণ নির্বাচনে জ্যোতি বসু বরানগর কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিধায়ক নির্বাচিত হন। তারপর কাহিনী সকলের জানা। 1977 থেকে 2000 সাল জ্যোতি বসু একটানা বাংলার মুখ্যমন্ত্রীর গুরু দায়িত্ব পালন করেছেন। মুখ্যমন্ত্রীত্বের দীর্ঘ ইনিংস খেলবার রেকর্ড এখনও মাননীয় বসুর দখলে। তার নিজস্ব স্টাইল ছিল, কম কথা বলা, গম্ভীর মুখবায়ব, বিরোধীদের তুচ্ছ তাচ্ছিল্য করা, অভিজাত জীবনযাপন। দলের প্রতি ছিল চরম আনুগত্য। এমনকি তার প্রধানমন্ত্রী হবার প্রশ্নে দলের বিরোধিতাকে তিনি নতমস্তকে মেনে নিয়েছিলেন। তিনি ছিলেন দলের একনিষ্ঠ শৃঙ্খলা পরায়ণ কমরেড। তিনি সোমনাথ চট্টোপাধ্যায় বা ত্রিপুরার নৃপেন চক্রবর্তী হতে চাননি। জ্যোতি বসু সর্বদা ক্লাস ও স্ট্যাটাস সচেতন ছিলেন। উনি ছিলেন এলিট নেতা।
উনি প্রাক্তন সিপিএম নেতা মাননীয় রেজাক মোল্লা সাহেবের মতন চাষার বেটা ছিলেন না। চাষার বেটাদের কি বিরোধী নেতা বা মুখ্যমন্ত্রী রূপে ভাবা যায়? না, একেবারেই না। নামী কমিউনিস্ট নেতা হতে হলে ইংরাজিটা ভালো শিখতে হয়। ইংরেজি জানা দক্ষিণ ভারতের নেতা কারাত, ইয়েচুরি প্রমুখদের সাথে বসুর কমিউনিকেশন খুব ভালো ছিল। বসুর জীবনের ফোকাস ছিল ঈগল পাখির মতো তীক্ষ্ণ, বাংলার মসনদ। স্বাধীনতা আন্দোলনের জন্য তিনি কোনোদিন জেলে যাননি। স্বাধীন ভারতে সরকার বিরোধী আন্দোলনের জন্য কয়েকবার তাকে জেলে যেতে হয়, তবে সে কারাবাস দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার মতো নির্জন দ্বীপের দীর্ঘ বন্দিদশা ছিল না। সে ছিল 2 মাস বা 2 দিনের। তিনি সুবক্তা ছিলেন না, তবে খুব কার্যকরী বক্তা ছিলেন। ময়দানে জনতার সাথে খুব ভালো কন্ট্যাক্ট করতে পারতেন এবং জনতার রিফ্লেক্সটা ভালো বুঝতে পারতেন। তিনি নিম্নবিত্তদের মনস্তত্ত্ব খুব ভালো বুঝতেন। সরকারি বেসরকারি ক্ষেত্রে সংগঠিত শ্রমিক, কর্মচারী ও শিক্ষকরা ছিলেন তার তুরুপের তাস। তখন সবে দেশ স্বাধীন হয়েছে, সঙ্গে দেশভাগের ভয়ঙ্কর দগদগে ঘা। একদিকে 200 বছরের বিদেশি শাসনের অবসানে প্রায় দেউলিয়া দেশকে গড়বার দায়িত্ব, সঙ্গে বিভিন্ন জনজাতির ও নানা অঞ্চলের হাজার দাবি দেওয়া। অন্যদিকে চারদিকের বাতাস তখন লাখো লাখো বাস্তুহারা মানুষের কান্না, অভাবে, হাহাকারে ভারী। এই অবস্থার পুরো ফয়দা তুললেন জ্যোতি বসু। জ্যোতি বসু বক্তৃতাতে তিনি জনতার কাছে নেতাজির মতন রক্ত বা গান্ধীর মতন ত্যাগ বা বিপ্লবীদের মতন জীবন দাবি করেননি, বরং স্বপ্নের সওদাগার হয়ে 7 রঙা স্বপ্ন ফেরি করলেন অভাবী জনতার কাছে। বললেন, জমি হবে, বাড়ি হবে, আয় বাড়বে, সন্তানরা শিক্ষা ও কাজ পাবে, মানে বাঙালি আবার দুধে ভাতে থাকবে। এত কিছুর বিনিময় বাংলার জনতার কাছে চাইলেন মাত্র একটি ভোট। সঙ্গে চাচা ছোলা ভাষায় প্রাতিষ্ঠানিক মানে সরকারের বিরোধিতা করতে থাকলেন। আর না দেখা না জানা পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ নামক এক ভূতের ভয় দেখাতেন আর সাম্যবাদের রঙিন স্বপ্নের কথা বলতেন। তারা বলতেন, চীনের নেতৃত্বে একদিন সাম্যবাদী পৃথিবী গড়ে উঠবে, মানুষে মানুষে কোনো অসাম্য থাকবে না, কোনো অভাব, অভিযোগ, অবিচার, অপুষ্টি, বেকারি, গরিবী, দুর্নীতি, নারী নির্যাতন থাকবে না সেই স্বপ্নের দেশে, থাকবে না ব্যাধি, জরা, মৃত্যু। এরকম সুখের দেশে কি কোনো বিরোধী মুখ বা বিরোধী দল থাকতে পারে? একেবারেই না। তাই এরকম দেশে বহুদলীয় গণতন্ত্র থাকবার প্রশ্নই নেই। তাই তো চীন বা আগের রাশিয়ায় কোনো বিরোধী দল নেই বা ছিল না, অথচ গণতন্ত্র থাকবে, থাকবে মানবাধিকার। আহা, কি সোনার পাথর বাটি! কি আরব্য রজনীর গল্প মনে হচ্ছে। এই রামধনু স্বপ্ন ফেরি করে জ্যোতি বসু ও তার দল মানুষকে বোকা বানিয়ে এসেছে। সময় উপযোগী ভোট রাজনীতির সফল ব্র্যান্ডিংয়ের নাম জ্যোতি বসু। জ্যোতি বসু হয়ে উঠলেন শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, বাস্তুহারাদের মসিহা। জ্যোতি বসু ছিলেন সিপিআইএম দলের অবিসংবাদিত প্রচারের মুখ। শ্রী বসু ছিলেন ভোট রাজনীতির সফল বিপণন গুরু। তিনি আদর্শ বা বিবেক তাড়িত হয়ে কোনো সময় কোনো সিদ্ধান্ত বা ঝুঁকি নেননি। 1964-তে যখন কমিউনিস্ট পার্টি ভাগ হলো, তখন বাংলার বুদ্ধিজীবী বর্ষিয়ান নেতারা সিপিআইতে থাকলেন, কিন্তু জ্যোতি বসু সিপিআইএম দলে যোগ দিলেন। ভারত চীন যুদ্ধে উনি এবং ওনার দল প্রকারান্তে চীনকে সমর্থন করলেন এই কারণে যে রাশিয়া ভারতকে সামরিক সাহায্য করছিল। ওনাদের মনে হয়েছিল যে রাশিয়া থেকে চীন বেশি সাম্যবাদী, এবং এই বিবাদে কমিউনিস্ট পার্টি ভাগ হলো 1964 সালে। সিপিআইএম বেশি বাম বলে দাবি করলো, আর এই দল বিভাজনের ভিতর লুকিয়েছিল ভবিষ্যতের আরও এক অতি বাম আন্দোলনের বীজ। নকশাল বা মাওবাদী জঙ্গি আন্দোলন, তারই পরিণতি। এর দায় কি কিছুই বর্তাবে না জ্যোতি বসু এবং তার দলের উপর? বাংলার বাতাসে অবিশ্বাস, বিভেদ, ঘৃণা, হিংসা
ও কাজে ফাঁকি দেবার উন্নত জাতের বীজ বপন করেছেন জ্যোতি বসুরা। জ্যোতি বসু দল পরিচালনার মতো ঝামেলায় যেতে চাননি, তাই সুরজিৎ কারাতরা সর্বভারতীয় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হন। কিন্তু জ্যোতি বসু এসব ঝামেলা পছন্দ করতেন না। জ্যোতি বসু অন্য অনেক বাম নেতার মতো কমিউনে বসবাস করা পছন্দ করতেন না। তিনি ছিলেন আদর্শগৃহী। 1940 সালে 26 বছর বয়সে সুবোধ বালকের মতো বাবা মায়ের পছন্দ করা পাত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1942 সালে প্রথম স্ত্রীর অকাল বিয়োগের পর 1948 সালে দ্বিতীয় বিবাহ সেরে ফেলেন 34 বছর বয়সে। সন্তান ও পরিবার প্রতিপালনে কোনো খামতি ছিল না। তিনি কোনো অর্থকরী পেশায় যুক্ত ছিলেন না, তিনি কমিউনিস্ট ছিলেন। তার নামে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি ছিল না। তিনি ছিলেন পার্টির হোল টাইমার, সর্বহারার মূর্ত প্রতীক। তিনি একটা ধাঁধা। কী করে বসু তার পরিবার প্রতিপালন করতেন, বা ছেলের উচ্চশিক্ষার ব্যবস্থা করেছিলেন, বা নিজের অভিজাত সুলভ জীবনযাপন নির্বাহ করতেন? হয়তো ভগবানের দয়া। থুরি, কমিউনিস্টরা ভগবানে বিশ্বাস করেন না, নাস্তিক। জ্যোতি বসুর বাবার অগাধ সম্পত্তি ছিল। তিনি চেয়েছিলেন ছেলে যেন নিশ্চিন্ত মনে রাজনীতি করতে পারে। সেই জন্য তিনি তার সমস্ত সম্পত্তি উইল করে পুত্রবধূ কমলা দেবী এবং নাতি চন্দনকে উত্তরাধিকারী মনোনীত করে যান। এতে জ্যোতি বসুর সর্বহারা ইমেজ উজ্জ্বল হলো। অন্যদিকে পৈতৃক সম্পত্তি নিরাপদে থাকলো। ধীরে ধীরে জ্যোতি বসুর ছেলে চন্দন বসু হয়ে উঠলেন একজন নামজাদা পুঁজিপতি। এবার দেখি একালের মার্ক্সীয় ও সর্বত্যাগী নেতার রাজ্য শাসনের কালে বাংলা কেমন ধনে ধান্যে পুষ্পে ভরা সোনার বাংলা হয়েছিল। দেখা যাক ওনার ফেরি করা রামধনু স্বপ্ন কতটা বাস্তবায়িত হয়েছিল। কমরেড জ্যোতি বসুর শাসন ব্যবস্থার মেকানিজম ও বহুল চর্চিত সাফল্যগুলি বিশ্লেষণ করি। বসুর রাজ্য শাসনের একটা বিশেষ স্টাইল বা টেকনিক। দৈনন্দিন কাজে তার আগ্রহ ছিল না। উনি উদ্বোধন, ফিতে কাটা, নূতন প্রকল্পের ভিত্তিপ্রস্তরে স্থাপন করা, দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগে অকুস্থলে দৌড়ে যাবার মতো অকিঞ্চিতকর এইসব কাজে বিশেষ তাগিদ অনুভব করতেন না। নীতি বা সিদ্ধান্ত গ্রহণ করা হতো বকলমে আলিমুদ্দিন স্ট্রিট থেকে, মানে দলের নির্দেশে। দৈনন্দিন কাজ ও নীতি রূপায়ণের কাজ দেখতেন দক্ষ আমলারা। আসলে 2 দশক ধরে প্রশাসন পরিচালনা করেছেন পার্টি সম্পাদক প্রমোদ দাশগুপ্ত, সরোজ মুখার্জি, অনিল বিশ্বাস। মনে করবেন না যে কমরেড জ্যোতি বসু পার্টির নির্দেশে চলতেন। আরে তাকে নির্দেশ দেওয়ার সাহস কারোর ছিল না। অফিসারদের বদলি, পোস্টিং, কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ উপাচার্য নিয়োগ, বিভিন্ন কমিশনের চেয়ারম্যান নিয়োগ, গ্রামে কোথায় রাস্তা, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র হবে, এইসব ছোটোখাটো কাজ তদারকি করবার জন্য জ্যোতি বসুর জন্ম হয়নি। এই জন্য তিনি পার্টি ও কয়েকজন বুদ্ধিজীবীকে, যেমন অশোক মিত্র, স্নেহাংশু আচার্য, অসীম দাশগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্য এবং আত্মসহায়ককে প্রশাসন দেখবার দায়িত্ব দিয়েছিলেন। পার্টি এবং প্রশাসন একে অপরের পরিপূরক হয়ে উঠল। দলতন্ত্র প্রতিষ্ঠা হলো। আমলারা দলদাসে পরিণত হলো। তার পছন্দের কাজ ছিল বিদেশি ডেলিগেটদের সাথে কথা বলা, দিল্লিতে জাতীয় নেতাদের সাথে আলোচনা করা, বিদেশে যাওয়া, দলের পলিট ব্যুরোর সভায় যোগ দেওয়া, বা নিজের পক্ষে দল অনুরোধ করলে ময়দানে একটা ভাষণ দেওয়া। তার এক মহান গুণ হলো তিনি পরিবারকে রাজনীতি ও প্রশাসনিক প্রভাব থেকে দূরে রেখেছিলেন। তার শাসনকালের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য ভূমি সংস্কার, ক্ষুদ্র চাষি ও ভূমিহীন ক্ষেত মজুরদের পাট্টা ও বর্গা প্রদানের মাধ্যমে জমির অধিকার প্রদান, বস্তিবাসী উদ্বাস্তু কলোনির মানুষদের জমির মালিকানার সত্ত্ব প্রদান, গরিব ও নিম্নবিত্তরা নিজেদের একটা আইডেন্টিটি এবং আত্মসম্মান অর্জন করেছেন এই সময়কালে।
গ্রাম থেকে শহরে গরিব মানুষের আসার ঢল কমেছে। এখন বাড়িতে, ট্রেনে বা রাস্তায় আপনি ভিখারি দেখতে পাবেন না। ভূমি সংস্কার জ্যোতি বসু সরকারের এক যুগান্তকারী সাফল্য। জ্যোতি বসুর দ্বিতীয় সাফল্য পঞ্চায়েত রাজকে গ্রাম স্তরে সঠিকভাবে প্রয়োগ করে তাকে তৃণমূল স্তরে বিস্তৃত ও সুদৃঢ় করা। গ্রামের মানুষের অধিকার বোধের উন্মেষ ঘটল। নিন্দুকরা বলেন দলকে শক্ত করবার মার্ক্সীয় কৌশল। পঞ্চায়েত ব্যবস্থা এবং ভূমি সংস্কার বাংলার আর্থসামাজিক ব্যবস্থার উপর এক সুদূর প্রসারী প্রভাব ফেলেছে। তবে যাই হোক, এই দুই কাজের জন্য জ্যোতি বসু বাংলার ইতিহাসে চিরকালের জন্য নিজের জায়গা করে নিয়েছেন। তার শাসনকালের আর এক উল্লেখযোগ্য ঘটনা হলো শহরে গ্রামে এক বিশাল মধ্যবিত্ত ব্যবসাকেন্দ্রিক নয়া মধ্যস্বত্ব দালাল শ্রেণীর উদ্ভব। এই শ্রেণীর উত্থানের কারণ সরকারি কর্মচারী ও শিক্ষকদের বেতন বৃদ্ধি, সার্ভিস সেক্টরের অভূতপূর্ব প্রসার ও কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ। এই শ্রেণীর হঠাৎ আয় বৃদ্ধির টাকা নানা পথে কিছুটা চুয়ে চুয়ে নিচে গরিব মেহনতি মানুষের নিকট পৌঁছানোর ফলে তাদের আয় বেড়েছে ও কর্মসংস্থানের সুযোগ খুলে গেছে। এই উন্নতির পিছনে কেন্দ্রীয় সরকারের নানা সাবসিডি যুক্ত প্রকল্প সাহায্য করেছে। জ্যোতি বসুর শাসনকালে সাধারণ আইন শৃঙ্খলা অবস্থা ভালো ছিল। সাধারণ নাগরিক হিসাবে পথে ঘাটে গুন্ডা মস্তানদের জুলুমবাজির মুখোমুখি হতে হয়নি। নারীরা ছিলেন বেশ নিরাপদ। শান্তিপ্রিয় মানুষ ঘরে বাইরে ভালো ছিলেন। কিছুটা স্টালিন কায়দায় বিরোধী কণ্ঠ স্তব্ধ করা হয়। সাংবাদিক বা মিডিয়ার সাহস ছিল না জ্যোতি বসু সরকারের সময় ঘটা কোনো অন্যায় কাজের লাগাতার সমালোচনা করা, যেমন আজকে নিয়ম করে প্রতি সন্ধ্যায় চ্যানেলে মমতা সরকারের প্রতিটা কাজের বিরূপ সমালোচনা হয়। এখানেও দেখছি জেন্ডার ইনইকুয়ালিটি। সিপিএম যেহেতু একটা রেজিমেন্ট দল, সেই জন্য তাদের বহিরঙ্গে একটা শৃঙ্খলা আছে। তাদের অপকর্ম ঘটেছে পর্দার আড়ালে। সারদা নারদার মতো কাঁচা খেলা বাম নেতাকর্মীরা খেলতেন না। তারা অভিনব বৈজ্ঞানিক দুর্নীতির প্যাকেজ চালু করেছিলেন। সাধারণ মানুষ বামেদের দুর্নীতি আজও বুঝতে পারে না। বাম শাসনকালের সাথে তৃণমূলের শাসনে উন্নয়নের তেমন কোনো তফাৎ আপনাদের চোখে পড়ে কি? তবে উন্নয়নের টাকা সেই সময় কাদের পকেটে গিয়েছিল? বাংলার শিল্পায়নের রথকে জ্যোতি বসু অনেকটা পিছনে ঠেলে দিয়েছিলেন। অন্য রাজ্য থেকে আমরা পিছিয়ে পড়েছি। উল্লেখযোগ্য কোনো ভারী শিল্প গড়ে ওঠেনি জ্যোতি বসুর শাসনকালে, বরং অসংখ্য বড় মাঝারি শিল্প বন্ধ হয়ে গেছে। এই ব্যর্থতার কারণ হঠকারী শিল্প শ্রমিক নীতি ও রাজনৈতিক স্বার্থে পপুলারিজমের পথে হাঁটা। জ্যোতি বসুর উন্নয়নের কোনো মাস্টার প্ল্যান বা রোড ম্যাপ ছিল না, ছিল পপুলারিজমের সহজ রাস্তা। কর্মসংস্কৃতি তলানিতে ঠেকেছে। সরকারি মদতে বন্ধ ঘেরাও চলতে থাকলো। বিস্তারিত আলোচনায় না যে এই ভ্রান্ত নীতিগুলির উল্লেখ করছি। হঠকারী ও ট্রেড ইউনিয়ন আন্দোলন যা শেষে ভ্যান্ডালিজমে পরিণত হয়। সরকারি পৃষ্ঠপোষকতায় ঘেরাও বন্ধ শুরু হলো। বাংলা বন্ধ সরকারি তাকমা পেল। পশ্চিমবাংলায় শিল্পে উৎপাদনশীলতা কমতে থাকলো। 2. কর্মসংস্কৃতিকে জ্যোতি বসুরা হিমঘরে পাঠিয়ে দিলেন। শ্রমিক, কর্মচারী, শিক্ষকরা দায়বদ্ধতা ধারণা থেকে পথভ্রষ্ট হলো। তাদের কাজে দায়বদ্ধতা ছিল না, ছিল দলের প্রতি দায়বদ্ধতা। 3. 80-র দশকের ভয়াবহ বিদ্যুৎ সংকট অসংখ্য শিল্পের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিল, বিশেষত ছোট মাঝারি শিল্প। 4. কম্পিউটার প্রযুক্তি গ্রহণে তীব্র রাজনৈতিক বাধা। তথ্য প্রযুক্তি শিল্পে বাংলা অনেকটা পিছিয়ে পড়ল। 5. প্রমোটার রাজের উত্থান। 6. তোলা আদায়ের প্রথা চালু।
প্রাথমিক স্তর থেকে ইংরাজি পঠন পাঠন তুলে দিলেন। এমন ব্যবস্থা চালু করলেন যেখানে কালীপদ চাষি, পাটকলের শ্রমিক রহমান বা আমার মতো সাধারণ মধ্যবিত্তদের সন্তানরা ইংরাজি না পড়ানো স্কুলে পড়ল, আর সাম্যবাদী জ্যোতি বসু মহাশয়দের ছেলে মেয়ে নাতি নাতনিরা ইংরাজি মাধ্যমে স্কুলে পড়ল। ইংরাজি জ্ঞানে পিছিয়ে থাকার জন্য আমাদের ছেলে মেয়ে প্রতিযোগিতায় হেরে গেল। তারপর লাল পতাকা নিয়ে ময়দান ভরানোর দায়িত্ব পেল। পরিবর্তে পেল মাসিক 5-10 হাজার টাকার একটা চাকরি। আর যাদের কপাল একটু ভালো তারা স্কুলে শিক্ষকতার বা কেরানির চাকরি পেয়ে তারা দলের সম্পদ হয়ে উঠল। গ্রামে বস্তিতে এরাই হলো ভোট প্রচারের মুখ। দুধে ভাতে তারা ভালোই আছে। আর জ্যোতি বসুদের মতন সর্বহারাদের ছেলেমেয়েরা ইংরাজি মাধ্যম স্কুলে লেখাপড়া করে পুঁজিবাদের দেশে উচ্চশিক্ষা আহরণে গেল। বলতে ইচ্ছে করছে, হায় সেলুকাস, কি বিচিত্র এ দেশ। বাম শাসনের আমলে শিক্ষার গুণগত মান দ্রুত কমতে থাকলো। শিক্ষা ব্যবস্থায় রাজনৈতিক প্রভাব বাড়ল। শিক্ষক অধ্যাপকদের দায়বদ্ধতা বাধা পড়ল আলিমুদ্দিন স্ট্রিটে। বাম শাসনকালের যোগ্যতা নয়, দলের প্রতি আনুগত্যই অধ্যক্ষ উপাচার্য নিয়োগের মাপকাঠি হয়েছিল। শিক্ষাক্ষেত্রে নেমে এলো চরম অরাজকতা। জ্যোতি বসুর ঔদ্ধত্য, উন্নাসিকতার জিন ছড়িয়ে পড়ল ছোট বড় কমরেডদের আচরণে। কমরেডদের ঔদ্ধত্য, আত্মম্ভারিতা, অহংকার, সব জান্তা ভাব জনগণ থেকে দলকে বিচ্ছিন্ন করলো। গ্রামে বস্তিতে শ্রমিক মহল্লায় খেটো ধুতি বা লুঙ্গি পরা যে কমরেডরা আজ থেকে 50-70 বছর আগে লাল পতাকা বুক দিয়ে আগলে রেখেছিলেন, তারা ধীরে ধীরে দলে অপাঙ্ক্ত হয়ে পড়লেন। বামপন্থীদের শক্তি কৃষক ও শ্রমিক সংগঠন দুর্বল হতে থাকলো। গুরুত্ব পেতে শুরু করলো সরকারি ক্ষেত্রের বেশি মাইনের সংগঠিত ট্রেড ইউনিয়ন ও শিক্ষকরা। তথাকথিত বুদ্ধিজীবী ও শহরকেন্দ্রিক শিক্ষিত কমরেডরা দলের সম্পদ হলেন। অবশেষে তাসের ঘরের মতো ভেঙে পড়ল দল। পশ্চিমবাংলায় বামপন্থী আন্দোলনের অধোগতি দায় কিছুটা হলেও জ্যোতি বসুর। ইতিহাস বলবে কমরেড জ্যোতি বসু তার প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত করেছেন বা সেই লক্ষ্যে কতটা আন্তরিক ছিলেন। তবে কথা বলতে দ্বিধা নেই যে মার্কস অ্যাঙ্গেল পড়ে কেউ কমিউনিস্ট বা গরিবের বন্ধু হন না। মার্কস অ্যাঙ্গেলস একটা অর্থনৈতিক মতবাদের কথা বলেছে। মার্কসিজম যে শ্রেণীহীন সমাজের কথা বলে তা স্বর্গের ধারণার মতো একটা কাল্পনিক বায়বীয় ধারণা। পূর্ণ সাম্যবাদ প্রকৃতি বিরোধী। কমিউনিজম বা সাম্যবাদ একটি আদর্শ যা উচ্চারিত হয়েছে মহাপুরুষদের বাণীতে ও কর্মে। কোনো রাজনৈতিক দলের নামের সাথে কমিউনিস্ট বা মার্কসিস্ট যোগ করলে সে দল সাম্যবাদী দল হয়ে যায় না। মানুষ বা দলের বিচার হয় তার কর্মে, কথায় নয়। বাঙালির কোনো মার্কস, মাও বা লেনিনের দরকার নেই। আমাদের চৈতন্য বিবেকানন্দ আছেন। বিবেকানন্দ বললেন, নূতন ভারত বেরুক চাষার কুটির থেকে, জেলে মালো মুচি ম্যাথর ঝুপড়ির মধ্য থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে। বিদেশ থেকে সাম্যের শিক্ষা আমাদের আমদানি করার প্রয়োজন হবে না। এই হলো এই যুগে বাংলার সর্বহারা নেতা কমরেড জ্যোতি বসুর জীবন ও কর্মের এক নাতিদীর্ঘ আলোচনা।